দর্শকবৃন্দ, এই আখ্যানটি বাংলার এক প্রত্যন্ত পল্লীর বাস্তব ঘটনা। গ্রামের একেবারে শেষ প্রান্তে জীর্ণ এক মাটির ঘরে বাস করত এক তাঁতি মেয়ে নীরা এবং তার দৃষ্টিহীন বৃদ্ধ বাবা। অভাব যেন তাদের কেবল উঠোনেই নয়, কপালের লিখনেও খোদাই করা ছিল। দিনভর তাঁত বুনে সামান্য যা উপার্জন হতো তাতেই কোনো রকমে তাদের দুমুঠো অন্নের সংস্থান হতো। বহু রাত এমনও গেছে যখন পিতাপুত্রী কেবল জল খেয়েই শয্যা গ্রহণ করেছে। সেই দিন বিকেল থেকেই আকাশে ঘন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছিল। বাতাস এমন ভয়ঙ্কর বেগে বইতে শুরু করেছিল যে মনে হচ্ছিল প্রকৃতি আজ কোনো ধ্বংসলীলায় মেতে উঠবে। রাতের অন্ধকার নামতেই শুরু হলো প্রবল জলোচ্ছ্বাস ও মুষলধারে বাড়িধারা। বিজলি চমকানোর আলোয় ঘরের ভাঙা চাল পর্যন্ত স্পষ্ট হয়ে উঠত। পরক্ষণেই সব নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে যেত। নীলা তার পিতার হাত শক্ত করে ধরে বসেছিল। বাবাকে আশ্বস্ত করে বলল, বাবা, ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি তোমার পাশেই বসে আছি। বাবা ম্লান হেসে উত্তর দিলেন, আমার নিজের জন্য কোনো শঙ্কা নেই রে মা, শুধু তোর ভবিষ্যৎ ভেবেই আমার বুক কাঁপে। ঠিক সেই মুহূর্তেই বাইরের কাঠের দরজায় প্রচণ্ড জোরে আঘাতের শব্দ হল। নীরার হৃৎপিণ্ড যেন থমকে গেল। এমন দুর্যোগের রাতে এই প্রলয়ঙ্করী ঝড়ের মধ্যে কে আসতে পারে? এই পল্লীতে তো এই রকম আবহাওয়ায় কেউ ঘরের চৌকাঠ পেরোনোরও সাহস করে না। দেখ তো মা, কে এলো, বোধহয় কেউ মহা বিপত্তিতে পড়েছে। নীরা অত্যন্ত সন্তর্পণে দরজার দিকে পা বাড়ালো। তার সারা শরীর থরথর করে কাঁপছিল। সে খুব সাবধানে আগল খুলল এবং বাইরে যা দেখতে পেল তাতে সে মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। একজন যুবক সম্পূর্ণ আর্দ্র পোশাকে দাঁড়িয়ে আছে। সমস্ত শরীর কাদা মাখা, চিবুক বেয়ে রক্ত ঝরছে। তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত দ্রুত, যেন কোনো হিংস্র পশুর হাত থেকে বাঁচতে দীর্ঘ পথ দৌড়ে এসেছে। আগন্তুক হাঁপিয়ে হাঁপিয়ে বলল, দয়া করে আমাকে শুধু আজকের রাতটুকুর জন্য একটু মাথা গোজার ঠাঁই দিন। আমার গাড়ি খাদে পড়ে গেছে। এই অবস্থায় আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। নীরা কয়েক সেকেন্ডের জন্য মানুষটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার মনে কিছুটা শঙ্কাও কাজ করছিল, আবার অবিশ্বাসেরও ছায়া ছিল। কিন্তু তখনই তার বাবার দেওয়া শিক্ষার কথা মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগল। আর্তের সেবা করাই হল মানুষের শ্রেষ্ঠ ধর্ম। সে আর কোনো দ্বিধা না করে দরজার পাল্লা পুরোপুরি খুলে দিল এবং শান্ত কণ্ঠে বলল, ভেতরে আসুন। যুবকটি প্রায় টলতে টলতে ঘরের ভেতর প্রবেশ করল এবং একটি মাটির দেওয়াল ঘেঁষে ধপ করে বসে পড়ল। নীরা কাল বিলম্ব না করে একটি পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে লোকটির কপালের ক্ষতস্থান মুছে দিতে শুরু করল। তার ভেতরে তখন আর কোনো ভয় অবশিষ্ট ছিল না। সেখানে ছিল কেবল অকৃত্রিম সহানুভূতি। যুবকটি ব্যথায় মৃদু আর্তনাদ করছিল, কিন্তু তার দৃষ্টি বারবার নীরার মুখের দিকে নিবদ্ধ হচ্ছিল। সে যেন কিছুতেই মেলাতে পারছিল না যে এত চরম দারিদ্র্যের মাঝেও কোনো মানুষের হৃদয় এতটা বিশাল কিভাবে হতে পারে। নীরার দৃষ্টিহীন পিতা কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, কে এসেছে রে মা? এক পথচারী বাবা, খুব বিপদে পড়ে এসেছেন, শুধু আজকের রাতটা আমাদের এখানে কাটাবেন, ব্যাস। তুই একদম সঠিক কাজ করেছিস। ঈশ্বর সবাইকে অন্যের উপকারে আসার এমন সুযোগ দেন না। নীরা ঘরের কোণে রাখা নিজেদের একমাত্র পরিষ্কার তোয়ালেটা লোকটির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নিন, মাথাটা মুছে ফেলুন। যুবকটি কিছুটা কুণ্ঠাবোধ করে প্রশ্ন করল, কিন্তু আপনারা কি ব্যবহার করবেন? আমাদের রোজকার জীবন এভাবেই কাটে, আপনার এখন এটার বেশি প্রয়োজন। রান্নাঘরে কেবল সামান্য কিছু ডাল আর চাল অবশিষ্ট ছিল। নীরা তা একত্র করে কোনো মতে একটু ফেনা ভাত তৈরি করল এবং তা 3টি থালায় সমানভাবে পরিবেশন করল। সে যখন আগন্তুকের সামনে খাবারের থালাটি রাখল, লোকটি বলল, আপনারা আগে খেয়ে নিন, আমি পরে গ্রহণ করব। নীরা বেশ দৃঢ়তার সাথেই বলল,
আমাদের ঘরে অতিথিদের আগে সম্মান জানানো হয়। যুবকটি আর কোনো বাক্য ব্যয় না করে নীরবে খাবারটি গ্রহণ করতে শুরু করল। প্রতিটি গ্রাস মুখে তোলার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সম্ভবত তার গোটা জীবনে সে এই প্রথমবার এমন কোনো আহার গ্রহণ করছিল যেখানে মশলার স্বাদের চেয়ে আন্তরিকতার মাত্রা অনেক বেশি ছিল। রাত ধীরে ধীরে বাড়তে লাগল। বাইরের তাণ্ডব যেন আরও কয়েক গুণ বৃদ্ধি পেল। জরাজীর্ণ ঘরটি বাতাসে কাঁপছিল ঠিকই, কিন্তু ভেতরের পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি বিরাজমান ছিল। নীরা লোকটির শোয়ার জন্য মাটিতে একটি পুরনো পাটি বিছিয়ে দিল এবং নিজে চৌকাঠের কাছে হেলান দিয়ে বসে রইল। আগন্তুক বিস্মিত হয়ে জানতে চাইল, আপনি ঘুমোবেন না? নীরা নির্লিপ্তভাবে বলল, আমার এটাই অভ্যাস আছে। কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর লোকটি মৃদুস্বরে বলল, আপনি তো আমার সম্পর্কে কিছুই জানতে চাইলেন না। আমি কে? আমার পরিচয় কি? নীরা তার দিকে না ঘুরেই জবাব দিল, আমি সেটা প্রয়োজন বলে মনে করিনি। মানুষের বিপদে পরিচয় জানাটা খুব একটা জরুরি বিষয় নয়। তার এই বাক্যটি শুনে লোকটি একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। সম্ভবত তার কাছে এই কথার কোনো প্রত্যুত্তর ছিল না। সেই ঝোড়ো রাতে যখন গোটা গ্রাম গভীর নিদ্রায় মগ্ন, সেই ক্ষুদ্র কুটিরের নিচে দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের বাসিন্দা একই ছাদের নিচে অবস্থান করছিল। একজনের কাছে জগতের সমস্ত বৈভব ছিল, কিন্তু কোনো মানসিক শান্তি ছিল না, আর অপরজনের কাছে জাগতিক কিছুই ছিল না, কিন্তু তার মনটা ছিল আকাশের মতো বিশাল। আগন্তুক অনেকক্ষণ পর্যন্ত দুচোখ এক করতে পারল না। সে এক দৃষ্টে নীরাকে পর্যবেক্ষণ করতে লাগল, যে তখনও তার বাবার পায়ের কাছে বসেছিল। মেয়েটির চোখে কোনো মোহ ছিল না, কোনো প্রাপ্তির আশা ছিল না, ছিল কেবল এক অদ্ভুত সারল্য ও সততা। সে মনে মনে ভাবল, আমি আমার জীবনে বহু মানুষের সান্নিধ্যে এসেছি, কিন্তু এতটা নিষ্কলুষ হৃদয় এর আগে কখনো দেখিনি। দেখতে দেখতে রাতের অন্ধকার ফিকে হয়ে এলো। ভোরের স্নিগ্ধ আলো ঘরের ভেতর উঁকি দিল। নীরা যখন চোখ মেলল, তখন সে লক্ষ্য করল লোকটি সেখানে নেই। কেবল পরিষ্কার করে রাখা একটি পাটি, ভাঁজ করা তোয়ালে এবং মাটির মেঝেতে জুতোর কিছু অস্পষ্ট ছাপ অবশিষ্ট রয়েছে। নীরা কয়েক মুহূর্তের জন্য বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে বাবার পাশে এসে নিজের কাজে মন দিল। সে জানত না লোকটি কে ছিল, তার গন্তব্য কোথায় ছিল এবং ভবিষ্যতে আর কখনো তাদের দেখা হবে কিনা, কিন্তু তার মন বলছিল যে ওই একটি ঝোড়ো রাত তাদের জীবনে কোনো এক অদৃশ্য পরিবর্তন এনে দিয়েছে। অপরদিকে শহরের দিকে ফিরে যেতে যেতে সেই যুবকের চোখেও বারবার সেই ভাঙা কুটিরটির ছবি ভেসে উঠছিল, আর তার মনের গহীনে প্রথমবারের মতো এক অদ্ভুত শূন্যতা বোধ হচ্ছিল। আহা, যদি মেয়েটিকে আমি আরেকবার নিজের চোখে দেখতে পেতাম। সকালের মিষ্টি রোদ ধীরে ধীরে গ্রামের কাঁচা পথগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করল, কিন্তু নীরার মস্তিষ্কে গতরাতের স্মৃতিগুলো তখনও একেবারে তরতাজা ছিল। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন সে মনে মনে প্রত্যাশা করছিল হয়তো ওই অজানা অতিথি আবার ফিরে আসবে। কিন্তু রাস্তা জনশূন্যই রইল, যেন গতরাতে কিছুই ঘটেনি। এদিকে গোটা গ্রামে এক বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। চায়ের দোকানে বেশ কয়েকজন লোক ভিড় করে শহরের এক চাঞ্চল্যকর খবর নিয়ে আলোচনায় মত্ত ছিল। তোমরা কি খবরটা পেয়েছ? শহরের নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী ফারহানের গাড়ি কাল রাতে খাদে পড়ে গিয়েছিল, একজন লোক বেশ উৎসাহ নিয়ে বলল। অন্যজন অবাক হয়ে প্রশ্ন করল, সেই ফারহান যে কোটি কোটি টাকার মালিক? হ্যাঁ, ঠিক তাই। সবাই বলছে গাড়ি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু লোকটার গায়ে আঁচড়টুকু লাগেনি। সারা রাত সে কোথায় যেন লুকিয়েছিল। নীরা দূর থেকে এই কথাগুলো শুনতে পাচ্ছিল। তার হৃৎপিণ্ডের গতি হঠাৎ করেই বেড়ে গেল। তার চোখের সামনে গত রাতের সেই অবয়বটি ভেসে উঠল।
আর্দ্র, ক্ষতবিক্ষত এবং ভীত সন্ত্রস্ত। তাহলে কি ওই লোকটাই ফারহান ছিল? সে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু মন কিছুতেই তা মানতে রাজি হচ্ছিল না। এভাবেই 2 দিন কেটে গেল। গ্রামের পরিবেশ আবার আগের মতো শান্ত হতে শুরু করেছিল। ঠিক তখনই হঠাৎ গ্রামের মূল রাস্তায় একাধিক বিলাসবহুল গাড়ি এসে থামল। দামি গাড়ি, কেতাদুরস্থ পোশাক পরিহিত দেহরক্ষী এবং তাদের ঠিক মাঝখানে সেই পরিচিত মুখ। তবে এবার পরিপাটি পোশাকে এবং চূড়ান্ত আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সেই যুবকটি এবার সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থিত। একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসাবে ফারহান সবার সামনে দণ্ডায়মান ছিল। গ্রামবাসীরা এমন দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত। সবাই তার দিকে এমনভাবে এগিয়ে গেল যেন কোনো বড় রাজপথের রাজা তাদের গ্রামে পদার্পণ করেছেন। নীরা একটু তফাতে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি অবলোকন করছিল। তার দৃষ্টিতে এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া ছিল। এদিকে মানুষের ফিসফিসানি ক্রমশ বাড়তে লাগল। প্রতিটি মন্তব্য তার কানে তীরের মতো বিঁধছিল, কিন্তু সে একেবারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। ফারহান সোজা হেঁটে নীরার সামনে এসে দাঁড়াল। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করল। তারপর ফারহান মৃদু স্বরে জিজ্ঞেস করল, কেমন আছেন আপনি? নীরা অত্যন্ত ভাবলেশহীনভাবে উত্তর দিল, আমি ভালোই আছি। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস বা খুব কিছুই প্রকাশ পেল না, কেবল একটি দায়সারা উত্তর ছিল। ফারহান তার পেছনে দাঁড়িয়ে থাকা সহকারীকে একটি ইশারা করল। সহকারীটি একটি খাম এগিয়ে দিল, যার ভেতরে প্রচুর নগদ অর্থ ছিল। সেই দুর্যোগের রাতে আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। এটা আমার তরফ থেকে একটি সামান্য কৃতজ্ঞতার নিদর্শন। পুরো গ্রামবাসী যেন শ্বাস আটকে এই দৃশ্য দেখছিল। নীরা খামটির দিকে একবার তাকালো, তারপর সোজা ফারহানের চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করল এবং ঠিক পরের মুহূর্তেই সে খামটি ফারহানের দিকে ফিরিয়ে দিল। আমার এই অর্থের কোনো প্রয়োজন নেই। আশেপাশের পুরো পরিবেশ যেন বরফের মতো জমে গেল। ফারহান অত্যন্ত বিস্মিত হল। এর অর্থ কি? এটা তো আপনাদের আর্থিক উন্নতির জন্য দেওয়া হচ্ছে। আমি আপনাকে একজন বিপন্ন মানুষ হিসাবে সাহায্য করেছিলাম, কোনো ব্যবসায়িক চুক্তি করার জন্য নয়। তার এই স্পষ্ট কথা শুনে চারপাশ একেবারে নীরব হয়ে গেল। যে গ্রামবাসীরা এতক্ষণ তাকে লোভী বলে মনে মনে কটূক্তি করছিল, তারা এবার চরম হতভম্ব হয়ে গেল। ফারহানের জীবনে এটাই প্রথম অভিজ্ঞতা ছিল যখন কেউ তার দেওয়া বিশাল অঙ্কে অর্থকে এমন অবলীলায় প্রত্যাখ্যান করেছিল। সে আবারও মেয়েটিকে বোঝানোর চেষ্টা করল, আমি সব দেখেছি। আপনাদের আর্থিক অনটনের কথা আমি জানি। এই টাকাগুলো আপনাদের জীবনযাত্রার মান উন্নত করবে। নীরার চোখের তারায় হালকা অপমানের ছাপ ফুটে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো কঠিন। আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমি ভিক্ষুক নই, আর নিজের আত্মমর্যাদাকে বিক্রি করে দেওয়ার মতো এমন কোনো চরম দুর্দশা আমার এখনও আসেনি। ফারহান একেবারে বোবা হয়ে গেল। সে ঠিক বুঝতে পারছিল না এরপর তার কি বলা উচিত। তার জীবনের যে কোনো সমস্যার একমাত্র চাবিকাঠি ছিল অর্থ, কিন্তু আজ প্রথমবার সে নিজের সম্পদের সামনে নিজেকে চরম অসহায় বোধ করছিল। চারপাশে ভিড় করে থাকা মানুষজন এবার ধীরে ধীরে নতুন করে কানাঘুষু শুরু করল। দেখছিস কেমন ভান করছে? আগে নিজের জালে ভাসিয়েছে, এখন বড় সাধু সাজছে। এসব মানুষের কোনো বিশ্বাস নেই। মানুষের এই বিষাক্ত কথাগুলো এবার নীরার হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছিল। তার চোখের কোণ জলে ভিজে উঠল, কিন্তু সে অত্যন্ত দ্রুত নিজেকে সামলে নিল। সে ঘুরে দাঁড়ালো এবং আর একটিও বাক্য ব্যয় না করে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ালো। ফারহান ঠিক সেই জায়গাতেই স্থবির হয়ে দাঁড়িয়ে রইল।
সে জীবনে প্রথমবার এটা গভীরভাবে উপলব্ধি করল যে তার উপস্থিতি কারো জীবনকে সহজ করার পরিবর্তে উল্টে তা আরও বিষাদময় করে তুলেছে। গত রাতের সেই স্মৃতি যা তার কাছে অত্যন্ত মধুর ছিল, তা এখন নীরার কাছে এক বিশাল কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ফারহান ধীর পায়ে নীরার ঘরের দিকে এগিয়ে গেল। নীরা দরজার চৌকাঠে তার বাবার পাশে বিষণ্ণ মুখে বসেছিল। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়েছিল, কিন্তু সে কাঁদছিল না। ফারহান অত্যন্ত বিনীত স্বরে বলল, আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে অপমান করার কোনো অভিপ্রায় আমার ছিল না। নীরা তার দিকে দৃষ্টিপাত না করেই উত্তর দিল, আপনার অনুতপ্ত হবার কোনো কারণ নেই। আপনি ঠিক সেটাই করেছেন যা আপনার সমাজ আপনাকে শিক্ষা দেয়। আর আপনার সমাজ আপনাকে কি শিক্ষা দেয়? আমার সমাজ আমাকে শেখায় যে নিঃস্বার্থ সেবাকে কখনো টাকায় মাপা যায় না। এই তীক্ষ্ণ কথার পর ফারহানের কাছে আর কোনো জবাব ছিল না। সে বেশ কিছুক্ষণ সেখানে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে করে বলল, ভবিষ্যতে যদি কখনো কোনো বিপদে পড়েন তবে আমাকে অবশ্যই জানাবেন। বিপদে পড়লে স্বয়ং ঈশ্বর কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবেন। তার এই অটল বিশ্বাস ফারহানের মনের গভীরে আঘাত করল। সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বিদায় নিল। কিন্তু এবার ফেরার পথে তার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। গাড়িতে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে সে শেষবারের মতো ওই মাটির ঘরটার দিকে ফিরে তাকাল। সে গভীরভাবে অনুভব করছিল যে সে ওই ঘরের ভেতর এমন কিছু ফেলে এসেছে যা সে তার সমস্ত সম্পত্তি দিয়েও কখনো অর্জন করতে পারবে না। এদিকে নীরা তার ঘরের ভেতর প্রবেশ করে বাবার পাশে গিয়ে বসল। বাবা অত্যন্ত স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা? এবার নীরা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। তার চোখ ফেটে জলের ধারা নেমে এলো। সে ডুকরে কেঁদে উঠে বলল, বাবা, দরিদ্র ঘরে জন্মানোটা কি কোনো মহাপাপ? সমাজের মানুষ কেন মনে করে যে গরিবরা সব কিছুই কেবল টাকার লোভে করে? বাবা তার কাঁপা কাঁপা হাত দিয়ে মেয়ের চোখের জল মুছিয়ে দিলেন এবং বললেন, না রে মা, দারিদ্র্য কোনো পাপ নয়। আসল পাপ হলো নিজের মনুষ্যত্বকে বিসর্জন দেওয়া, আর তুই তোর মনুষ্যত্বকে আঁকড়ে ধরে রেখেছিস। নীরা তার মাথাটা বাবার কোলে গুজে দিল। বাইরের আকাশের মেঘ কেটে গিয়ে রোদ উঠেছিল ঠিকই, কিন্তু তার অন্তরের ভেতরে তখনও এক প্রবল ঝড় বয়ে চলেছিল। আর অন্যদিকে ফারহান তার বিলাসবহুল গাড়ির সিটে হেলান দিয়ে জানালার বাইরে তাকাতে তাকাতে গভীরভাবে চিন্তা করছিল যে অসহায় মেয়েটিকে সে আজ আর্থিক সাহায্য করে উদ্ধার করতে চেয়েছিল, সেই মেয়েটি আজ তাকে তার আসল পরিচয় দেখিয়ে দিল। ফারহানের ভেতরের একটা বড় অংশ যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তার বহুদিনের পালিত অহংকার আজ ধুলোয় মিশে যাচ্ছিল এবং সেখানে এক নতুন মানবিক অনুভূতির সঞ্চার হচ্ছিল। ওই অনুভূতি যা হয়তো কেবল কৃতজ্ঞতা দিয়ে শুরু হয়ে ভবিষ্যতে সম্পূর্ণ অন্য কোনো সম্পর্কে রূপ নিতে পারত। সময়ের নিয়মে দিন পেরিয়ে যাচ্ছিল, কিন্তু নীরার জীবনের চাকা যেন এক জায়গাতেই আটকে গিয়েছিল। গ্রামের মানুষের সেই কুৎসিত কথাগুলো প্রতিনিয়ত তার কানে প্রতিধ্বনিত হতো। সে আর আগের মতো সেই প্রাণোচ্ছল মেয়েটি ছিল না। এখন সে সারাদিন নীরদ থাকে, নিজের সুতো আর তাঁতের কাজেই ডুবে থাকে এবং দিনের শেষে বাবার পায়ের কাছে চুপচাপ বসে থাকে। কিন্তু একদিন গোধূলি লগ্নে হঠাৎ করে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিল। নীরার বাবার শারীরিক অবস্থা আচমকা চরম অবনতির দিকে গেল। তার শ্বাসকষ্ট ভয়ানকভাবে বেড়ে গেল। পুরো শরীর বরফের মতো শীতল হতে শুরু করল। নীরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল। বাবা, তুমি চোখ খোলো, সে ডুকরে কাঁদতে কাঁদতে বলল। বাবা অত্যন্ত কষ্টে চোখের পাতা খুললেন। মারে, আমার বোধহয় আর বেশি সময় বাকি নেই। এমন কথা মুখে এনো না বাবা। আমি এক্ষুনি গ্রামের ডাক্তারবাবুকে ডেকে আনছি। নীরা দিশেহারা হয়ে পাগলের মতো বাইরে ছুটে গেল। তুমি একটুও ভয় পেও না বাবা,
সে গোটা গ্রাম তন্ন তন্ন করে ছুটে বেড়ালো, পরিচিত অপরিচিত সবার দরজায় গিয়ে কড়া নাড়ল। দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমার বাবার অবস্থা খুব খারাপ। কিন্তু প্রতিটি দরজা থেকে তাকে একই নিষ্ঠুর বাক্য শুনতে হলো। আমরা কেন তোমার বিপদে এগিয়ে যাব? যাও না, ওই বড়লোক মানুষটার কাছে গিয়ে ধর্ণা দাও। এখন বিপদে পড়ে আমাদের কথা মনে পড়ল। সে একেবারে ভেঙে পড়ছিল, কিন্তু হার মানতে কোনোভাবেই রাজি ছিল না। সে শূন্য হাতে আবার নিজের ঘরে ফিরে এলো। বাবার শিয়রে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগল। ঠিক সেই সংকটময় মুহূর্তে গ্রামের কাঁচা রাস্তায় একটি বিলাসবহুল গাড়ি এসে ব্রেক কষল। সেটা ফারহানেরই গাড়ি ছিল। শহরের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেও সে কিছুতেই শান্তি পাচ্ছিল না। নীরার সেই দৃঢ় কথাগুলো, তার আহত দৃষ্টি, তার অটুট আত্মসম্মান সবকিছুই ফারহানের মস্তিষ্ক দখল করে রেখেছিল। অবশেষে সে নিজের বিবেকের দংশন সহ্য করতে না পেরে পুনরায় এই গ্রামে ফিরে আসতে বাধ্য হল। নীরার কুটিরের কাছাকাছি আসতেই সে ভেতর থেকে এক বুক ফাটা কান্নার আওয়াজ শুনতে পেল। সে আর কোনো আনুষ্ঠানিকতার ধার না ধরে সোজা ঘরের ভেতর প্রবেশ করল। নীরা চোখ তুলে তাকে দেখল। তার সেই দৃষ্টিতে আজ কোনো অভিমান বা ক্ষোভ ছিল না। সেখানে ছিল কেবল চরম অসহায়ত্ব আর শূন্যতা। আমার বাবা, সে কেবল এই দুটি শব্দই উচ্চারণ করতে পারল। ফারহান মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারল। সে নীরাকে কোনো প্রশ্ন না করেই সরাসরি নিজের ব্যক্তিগত সহকারীদের ফোন লাগাল। অবিলম্বে এখানে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স পাঠাও। কয়েক মিনিটের মধ্যেই সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলে এলো। গ্রামের লোকজন একটু দূরে দাঁড়িয়েই পুরো ঘটনাটি দেখছিল, কিন্তু এবার কারো মুখে কোনো কথা সরল না। নীরা তার বাবাকে নিয়ে শহরের বড় হাসপাতালে পৌঁছল। গোটা রাস্তা সে বাবার হাত শক্ত করে ধরে কেবল কেঁদেই চলল। হাসপাতালে পৌঁছনো মাত্রই চিকিৎসকেরা অত্যন্ত তৎপরতার সাথে চিকিৎসা শুরু করে দিলেন। কিন্তু রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। নীরা আইসিইউয়ের বাইরে মাটিতে বসেছিল, মাথা নিচু করে দুহাত জোড় করে সৃষ্টিকর্তার কাছে অলৌকিক কিছুর প্রার্থনা করছিল। ফারহান তার পাশে একেবারে নিশ্চুপ হয়ে পাহারাদারের মতো দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর নীরা অত্যন্ত ধীর গলায় বলল, আপনার এখানে ছুটে আসার কোনো প্রয়োজন ছিল না। ফারহান অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিল, প্রয়োজন ছিল, কারণ এবার আমি আপনাকে কোনো সাহায্য করছি না। আমি কেবল আপনার পাশে একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি। নীরা অবাক হয়ে তার দিকে তাকালো। এই প্রথমবার সে ফারহানের চোখে বিন্দুমাত্র অহংকার বা দাম্ভিকতা দেখতে পেল না। কিছুক্ষণ পর প্রধান চিকিৎসক বাইরে বেরিয়ে এলেন। তার বিষণ্ণ মুখমণ্ডল দেখেই ভবিষ্যতের অশনি সংকেত স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা আমাদের সাধ্যমতো সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু রোগীর অবস্থা এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক। নীরার পায়ের তলা থেকে যেন গোটা পৃথিবীটা সরে গেল। সে পাগলের মতো ছুটে আইসিইউয়ের ভেতর প্রবেশ করল। বাবা তখনও অচেতন অবস্থায় ছিলেন। চারদিকে অসংখ্য লাইফ সাপোর্ট মেশিন। নীরা তার মুখের কাছে গিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, বাবা, আমি তোমার কাছে এসে গেছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হঠাৎ করেই বাবা খুব ধীর গতিতে চোখ মেললেন। তিনি ঝাপসা দৃষ্টিতে নীরাকে দেখলেন। তারপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা ফারহানকে অত্যন্ত ক্ষীণ স্বরে ডাকলেন, বাবা, তুমি একটু কাছে এসো। ফারহান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে শয্যার পাশে এসে দাঁড়াল। বাবা তার ডান হাতটি তুলে নীরার হাতের ওপর রাখলেন। আমার এই মেয়েটি বাইরে থেকে খুব কঠোর, কিন্তু ভেতর থেকে বড্ড একা। তার কণ্ঠস্বর বারবার ভেঙে যাচ্ছিল। ওকে এই নিষ্ঠুর পৃথিবীতে কখনো একা ফেলে দিও না। এই মর্মান্তিক কথা শুনে নীরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে কেঁদে উঠল, বাবা, তুমি এমন কথা বলো না। ফারহানের চোখও অশ্রু সজল হয়ে উঠল। সে তার গোটা জীবনে এই প্রথমবার কারো সামনে নিজেকে এতটা নিঃস্ব আর একা অনুভব করল। সে অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে কখনো একা ছাড়ব না।
বাবার শুষ্ক ঠোঁটে একটি তৃপ্তির হাসি ফুটে উঠল এবং ঠিক পরের মুহূর্তেই তার শ্বাস চিরতরে স্তব্ধ হয়ে গেল। মনিটরের সেই সোজা সবুজ রেখাটি জানিয়ে দিল যে সব কিছু শেষ। আবা নীরার সেই গগনবিদারী আর্তনাদ পুরো হাসপাতালের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। সে বাবার নিথর দেহের ওপর আছড়ে পড়ে অঝরে কাঁদতে শুরু করল। ফারহান ঠিক সেই জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার দু চোখ বেয়েও অঝরে জল ঝরছিল। সে তার ব্যবসায়িক জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক লোকসান দেখেছে, কিন্তু আজ তার চোখের সামনে যে অপূরণীয় ক্ষতি ঘটে গেল তা তার পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। তার মস্তিষ্কে কেবল একটি কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল, আমি যদি আমার মিথ্যে অহংকার ত্যাগ করে আরও কিছুটা আগে এখানে আসতাম। সে নিজেকে চরম ঘৃণা করতে শুরু করল। সে আইসিইউ থেকে বাইরে বেরিয়ে এলো এবং নিজের জীবনে প্রথমবার শিশুর মতো হাউ হাউ করে কেঁদে ফেলল। একজন কোটিপতি ব্যবসায়ী যার পায়ের কাছে গোটা শহর মাথা নত করে, আজ সে নিজেকে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ বলে মনে করছিল। এদিকে নীরা এখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। যে বাবাকে আঁকড়ে ধরে সে এই পৃথিবীতে বেঁচে থাকার প্রেরণা পেত, সেই বাবাই আজ তাকে চিরকালের মতো ছেড়ে চলে গেছেন। কিছুক্ষণ পর শেষকৃত্যের যাবতীয় আয়োজন শুরু করা হলো। ফারহান প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো নীরার সাথে সাথে রইল। কোনো বাড়তি কথা না বলে, কোনো লোক দেখানো আতিশয্য ছাড়াই সে সব দায়িত্ব পালন করল। গ্রামের যে মানুষগুলো একদিন তাদের কটূক্তি করেছিল, আজ তারা একেবারে নিশ্চুপ। তাদের চোখেও এক গভীর অনুশোচনার ছায়া ছিল। যখন চিতায় মুখাগ্নি করা হলো, নীরা ঠিক সেখানেই মাটিতে বসে পড়ল। তার চোখের জল ততক্ষণে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। এখন তার কান্নার শক্তিটুকুও নিঃশেষ হয়ে গিয়েছিল। ফারহান খুব ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো এবং নরম সুরে ডাকল, নীরা। নীরা শূন্য দৃষ্টিতে তার দিকে মুখ ফেরালো। তার গলায় এখন চরম যন্ত্রণার পাশাপাশি এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছিল। এখন এই পৃথিবীতে আমার আর কেউ আপন রইল না। ফারহান অত্যন্ত ধীর কিন্তু আত্মবিশ্বাসী গলায় উত্তর দিল, আমি আছি। নীরা বেশ কিছুক্ষণ তার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে কোনো জিজ্ঞাসা ছিল না, ছিল কেবল এক অসীম শূন্যতা। আপনি কেন আমার পাশে আছেন? সে অবলীলায় জিজ্ঞেস করল। ফারহান একটি দীর্ঘশ্বাস গোপন করল। কারণ ওই ঝড়ের রাতে আপনি কেবল আপনার ঘরেই আশ্রয় দেননি, আপনি আপনার কাজের মাধ্যমে আমাকে একজন সত্যিকারের মানুষ হতে শিখিয়েছেন। নীরার চোখে আবারও জলের ধারা নামল, কিন্তু এবার তা হারানোর যন্ত্রণার নয়, বরং এক গভীর নির্ভরতার ছিল। সেই দুর্যোগের রাতে যখন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল বলে মনে হয়েছিল, ঠিক সেখান থেকেই এক নতুন অধ্যায়েরও সূচনা হচ্ছিল। ফারহান এখন আর কেবল একজন অর্থপিশাচ ব্যবসায়ী ছিল আধুনিক। সে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিল যে অন্যের চোখের জলকে নিজের কষ্ট বলে উপলব্ধি করতে শিখেছিল। আর নীরা, যে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়েছিল, এখন সে হয়তো আর সম্পূর্ণ একা ছিল না। তবে তাদের এই সম্পর্কটির তখনও কোনো নির্দিষ্ট নাম ছিল না। এটা ছিল কেবল একটি অলিখিত প্রতিশ্রুতি, এমন একটি প্রতিশ্রুতি যা আগামী দিনে তাদের জীবনের সবচেয়ে বড় সত্য হিসেবে প্রমাণিত হতে চলেছিল। বাবার প্রস্থানের পর নীরার গোটা জগৎটাই যেন সম্পূর্ণ থমকে গিয়েছিল। সেই মাটির ঘর ওখানেই দাঁড়িয়েছিল, চারপাশের প্রকৃতিও একই রকম ছিল, কিন্তু এখন সেই কুটিরে এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করত। প্রতিটি ধূলিকণা তাকে তার বাবার কথা স্মরণ করিয়ে দিত। সেই পুরনো তাঁত, বাবার বসার সেই শূন্য আসন এবং তার ব্যবহৃত লাঠিটি, সব কিছু যেন তাকে নীরবে প্রশ্ন করত, এবার তোমার গন্তব্য কোথায়? বেশ কিছুদিন নীরা একেবারে বাকরুদ্ধ হয়ে রইল। কারো সাথে কোনো যোগাযোগ নেই, বাইরে বের হওয়াও পুরোপুরি বন্ধ। সারাদিন কেবল বাবার স্মৃতি হাতড়ে সময় কাটাত। ফারহান প্রতিদিন নিয়ম করে তার খোঁজ নিতে আসত, কিন্তু সে কখনোই নীরার ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করত না। সে কেবল একটু দূর থেকে তাকে পর্যবেক্ষণ করত।
সে যেন একজন বিধ্বস্ত মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সময়টুকু দিচ্ছিল। একদিন গোধূলি বেলায় যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল, ফারহান নিঃশব্দে এসে নীরার পাশে বসল। কিছুক্ষণ দুজনের মধ্যে কেবল বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। তারপর ফারহান খুব শান্ত গলায় বলল, তুমি যদি এখানে এভাবেই পড়ে থাকো তবে তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে শেষ করে ফেলবে। নীরা শূন্য দৃষ্টিতে তাকিয়েই উত্তর দিল, আর এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেলে কি আমার বাবার স্মৃতিগুলো মুছে যাবে? স্মৃতি কাউকে ছেড়ে যায় না, কিন্তু সেই স্মৃতিগুলোকে বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। নীরা এই প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে তীব্র বেদনা ছিল, কিন্তু আজ সেখানে একটি অস্ফুট প্রশ্নও লুকিয়েছিল। সত্যিই কি জীবন খাতায় নতুন করে কিছু লেখা সম্ভব? ফারহান তার কথার রেশ টেনে বলল, আমি তোমাকে আমার সাথে শহরে নিয়ে যেতে চাইছি, কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য হিসেবে নয়। আমি চাই তুমি তোমার নিজের পরিচয় নিজে তৈরি করো। নীরা সাথে সাথেই কোনো নেতিবাচক উত্তর দিল না। সে গভীর চিন্তায় মগ্ন হল। সে গত কয়েকদিন ধরে অনেক কিছু নিয়ে ভেবেছে। বাবার সেই শেষ কথাগুলো তার কানে বেজে উঠল, মানুষের পাশে দাঁড়ানোর ধর্মটা কখনো ভুলে যাস না। আর ঠিক তারপরেই তার মনে পড়ে গেল ফারহানের সেই অবিচল প্রতিশ্রুতি, আমি ওকে কখনো একা ছাড়ব না। পরদিন ভোরে নীরা তার সামান্য কয়েকটি জামাকাপড় গুছিয়ে নিল এবং নিজের সেই মাটির ঘরের দিকে শেষবারের মতো ফিরে তাকাল। সে অস্ফুট স্বরে বলল, বাবা, আমি আজ চলে যাচ্ছি, কিন্তু তোমার দেওয়া আদর্শ আমি সব সময় নিজের সাথে রাখব। এবং তারপর সে ফারহানের সাথে শহরের উদ্দেশ্যে পা বাড়াল। শহরের যান্ত্রিক জীবন একেবারে অন্যরকম ছিল। আকাশ ছোঁয়া অট্টালিকা, ব্যস্ত রাস্তাঘাট এবং চারদিকে কেবল ইঁদুর দৌড়। প্রথম প্রথম নীরার এই পরিবেশে দম বন্ধ হয়ে আসত, কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। ফারহান নীরাকে নিজের বিলাসবহুল প্রাসাদে আঁকার পরিবর্তে একটি ছোট ও ছিমছাম ভাড়ার ঘরের ব্যবস্থা করে দিল। সে নীরাকে স্পষ্ট জানিয়ে দিল, তোমাকে নিজের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই এই জীবনের লড়াইটা তোমার নিজের হবে। নীরা খুব ছোটখাটো কাজ দিয়ে নিজের নতুন জীবন শুরু করল। কখনো সেলাইয়ের কাজ, কখনো বস্তির ছোট ছোট বাচ্চাদের পড়ালো। ধীরে ধীরে সে নিজের শোক কাটিয়ে উঠতে শুরু করল। অন্যদিকে ফারহানের জীবনেও এক বিশাল পরিবর্তন এসেছিল। এখন সে কেবল একজন মুনাফালোভী ব্যবসায়ী ছিল না, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্যে সে নিত্য নতুন উপায় উদ্ভাবন করত। একদিন ফারহান নীরাকে প্রস্তাব দিল, চলো আমরা দুজন মিলে এমন কোনো উদ্যোগ নিই যার মাধ্যমে সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় যারা ঠিক আমাদের মতো কোনো না কোনো বিপদে পড়েছে। নীরার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা গেল। এমন একটি আশ্রয়স্থল যেখানে যে কোনো দিশেহারা মানুষ আসবে এবং তাকে সর্বাত্মক সাহায্য করা হবে, কোনো রকম শর্ত বা পরিচয় জানতে না চেয়ে। ঠিক এই ভাবনা থেকেই তারা দুজন মিলে একটি ছোট সমাজসেবী সংস্থা বা এনজিও স্থাপন করল। শুরুর দিকের পথচলা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বহু ভালো মানুষ তাদের সাথে যুক্ত হতে শুরু করল। নীরার অকৃত্রিম ভালোবাসা আর ফারহানের আর্থিক ক্ষমতা, এই দুইয়ের মেলবন্ধনে চমৎকার সব কাজ হতে শুরু করল। কখনো কোনো অভুক্ত মানুষ আসত, কখনো কোনো চিকিৎসাহীন রোগী, আবার কখনো বা গৃহহীন কেউ। আর প্রতিবারই নীরা নিজে দরজা খুলে হাসি মুখে বলতো, ভেতরে আসুন। সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক এক নতুন মাত্রা পেতে শুরু করল। এখন এটা কেবল একটি প্রতিশ্রুতি বা কৃতজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল পারস্পরিক শ্রদ্ধা, অটুট বিশ্বাস এবং ধীরে ধীরে গড়ে ওঠা এক গভীর ভালোবাসার সম্পর্ক।
এক রাতে ঠিক তেমনই দুর্যোগপূর্ণ রাত নেমে এলো যেমনটা সেই প্রথম পরিচয়ের রাতে এসেছিল। প্রবল বর্ষণ, মেঘের গর্জন আর চারিদিকে নিস্তব্ধতা। নীরা জানালার গ্রিল ধরে বাইরের বৃষ্টি দেখছিল। ফারহান ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তারা দুজনেই কোনো বাক্য বিনিময় না করে প্রকৃতির এই রূপ উপভোগ করল। তারপর নীরা খুব শান্ত স্বরে বলল, তোমার কি মনে আছে ঠিক এমনই একটা দুর্যোগের রাতে তুমি প্রথমবার আমার ঘরের দরজায় এসে কড়া নেড়েছিলে? ফারহান মৃদু হেসে উত্তর দিল, আর তুমিও আমার কোনো পরিচয় না জেনেই অবলীলায় দরজাটা খুলে দিয়েছিলে। নীরা ঘুরে ফারহানের চোখের দিকে তাকালো। সেই রাতে আমি তোমাকে শুধু এক রাতের জন্য আশ্রয় দিয়েছিলাম, আর তার বদলে আজ তুমি আমাকে সারা জীবন বেঁচে থাকার একটা সুন্দর অর্থ দিয়েছ। ফারহানের চোখ দুটো গভীর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। সে অত্যন্ত কোমল স্বরে বলল, নীরা, তুমি কি আমার সাথে কেবল এই সমাজসেবার যাত্রায় নয়, আমার গোটা জীবনের যাত্রাপথে সঙ্গী হবে? পুরো ঘরটি এক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল। নীরার দু চোখ জলে ভিজে উঠল, কিন্তু এবার সেই জল কোনো বেদনার ছিল না, তা ছিল চরম প্রাপ্তির। সে লাজুক হেসে উত্তর দিল, আমি তোমাকে সেই রাতেই একজন অচেনা মানুষ হিসেবে গ্রহণ করেছিলাম, আর আজ আমি তোমাকে আমার জীবনের সব কিছু মেনে নিয়েই হ্যাঁ বলছি। এর কিছুদিন পরেই সেই পুরনো গ্রামটিতেই তাদের দুজনের বিবাহ সম্পন্ন হল। যে মানুষগুলো একদিন তাদের নামে কুৎসা রাটাত, আজ তারাই প্রাণ ভরে তাদের আশীর্বাদ করছিল। নীরা তার সেই পুরনো মাটির ঘরের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো আকাশের দিকে তাকালো। সে যেন মনে মনে তার বাবাকে উদ্দেশ্য করে বলছিল, দেখো বাবা, আজ তোমার মেয়ে আর একা নেই। বিয়ের পরেও তারা তাদের সমাজসেবামূলক কাজ বন্ধ করেনি। তাদের সংস্থা এখন হাজার হাজার মানুষের জীবনকে নতুন দিশা দেখাচ্ছিল। আর ঠিক এভাবেই একদিন তাদের সদর দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। ঠক ঠক। নীরা এবং ফারহান দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসল এবং একসাথে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল বাইরে একজন সম্পূর্ণ অপরিচিত, বৃষ্টিতে ভেজা এবং ভীত মানুষ দাঁড়িয়ে আছে। তারা দুজনে আবার একে অপরের দিকে তাকালো। তারপর একগাল হেসে একসাথে বলে উঠল, ভেতরে আসুন। আমাদের এখানে মাথা গোজার ঠাঁইয়ের সাথে সাথে একটু মানবতাও বিনামূল্যে পাওয়া যায়। এই গল্পের মূল শিক্ষণীয় বিষয় হল, মানুষের প্রকৃত সম্পদ তার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার হৃদয়ের বিশালতায় লুকিয়ে থাকে। যার ভেতরে অন্যকে নিঃস্বার্থভাবে দেওয়ার মতো একটি সুন্দর মন আছে, সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আপনার করা একটি সামান্য সাহায্য বা একটুখানি সহানুভূতি অন্য কোনো মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। এবার আপনাদের সকলের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, যদি সেই দুর্যোগের রাতে আপনি নীরার জায়গায় থাকতেন, তবে কি আপনিও একজন সম্পূর্ণ অচেনা মানুষের জন্য নিজের বাড়ির দরজা এভাবে খুলে দিতেন? যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো এক কোণে সামান্যতম আনন্দ বা ইতিবাচক অনুভূতির জন্ম দিয়ে থাকে, তবে এটি অবশ্যই আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কে বলতে পারে, হয়তো আপনার এই ছোট্ট একটি শেয়ার অন্য কারো মুখে হাসির কারণ হয়ে উঠতে পারে। আর যদি আপনারা ভবিষ্যতেও এমন শিক্ষণীয় এবং হৃদয়স্পর্শী গল্প শুনতে পছন্দ করেন, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারণ আমাদের এই প্ল্যাটফর্মে প্রতিটি গল্প কেবল শোনানোই হয় না, বরং হৃদয় দিয়ে অনুভব করানো হয়। দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার দেখা হবে সম্পূর্ণ নতুন এবং সুন্দর একটি গল্পের সাথে, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন।